এই কাহিনীটি হলো বাদলপুর নামের ছোট্ট একটি গ্রামের। বাদলপুর গ্রামে বর্ষার দিন শুরু হয়ে গিয়েছিল। গ্রামে আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে সুরেশ তার স্ত্রী মীরাকে নিয়ে গ্রামে ফিরছিল। আজ কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামে। এই বৃষ্টিতে খেতে খুব সুন্দর ফসল হবে। খেতে ফসল তো ভালোই হবে, কিন্তু ঘরের ছাদগুলো থেকে বৃষ্টির জল পড়া শুরু হবে। আরে মীরা, বৃষ্টির দিনে এটুকু কোনো ব্যাপার না। বৃষ্টি কি সারা বছর থাকে নাকি? বৃষ্টি তো আসে কয়েকদিনের জন্যই। এভাবেই কথা বলতে বলতে তারা বাড়িতে ফিরে। বৃষ্টিতে ভেজা মাটির ঘর থেকে সোদা গন্ধ আসছিল, আর বৃষ্টির ফোঁটা মাটির ঘরের চালের ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এই কয়দিনেই দেখো না, ঋতুটা কতটা বদলে গেল। বর্ষার দিন চলে এলো। হ্যাঁ গো গিন্নি, এই কয়দিন নয়, আমরা কতদিন পর আজ গ্রামে ফিরলাম। কিন্তু যাই বলো না কেন, শহরের চেয়ে গ্রামের ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের কাছে 2-3 দিনের খাবার আছে। এগুলো শেষ হয়ে গেলে কি করব? হ্যাঁ মীরা, তুমি ঠিকই বলেছ। আমাকে কোনো না কোনো কাজ তো করতেই হবে। এই বর্ষায় তো চাষবাসও শুরু করতে পারবো না। তুমি গ্রামে খোঁজ করো, কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাবে। হ্যাঁ মীরা, তুমি ঠিক বলেছ। অনেক দিন হলো গ্রামের কারোর সঙ্গে দেখা হয়নি। সবাই আমাকে দেখে খুব খুশি হবে। যাই, সবার সঙ্গে দেখা করে আসি। এই সুযোগে কোনো কাজ আছে কিনা সেটাও জেনে আসব। এই বলে সুরেশ বৃষ্টির মধ্যেই সবার সঙ্গে দেখা করতে চলে যায়। এদিকে রতনের চায়ের দোকানে বসে হরি, ভোলা, রামু কাকা আর রমেশ বৃষ্টির আনন্দ উপভোগ করছিল। ঠিক তখনই সুরেশ সেখানে এসে পৌঁছায়। আরে সবার কি খবর? কেমন আছো সবাই? আরে সুরেশ, কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। কবে এসেছিস? আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো আজই এসেছি। তোমরা বলো, এই বৃষ্টিতে সবাই এখানে কি করছো? আমরা তো এখানে চা খেতে এসেছি। এখন তুইও চলে এসেছিস, এবার গল্প করতে আরও ভালো লাগবে। বল, কেমন চলছে? সব তো ঠিকই আছে। আজই ফিরলাম, তাই ভাবলাম সবার সঙ্গে দেখা করে আসি। তাছাড়া আমার কাজেরও দরকার। অনেকদিন গ্রামে ছিলাম না, তাই খেতে ফসলও লাগানো হয়নি। আর এই বৃষ্টির সময় কোনো চাষ করাও সম্ভব নয়। কাজ খুঁজছিস? তাহলে তোর মোড়ল মশাইয়ের সঙ্গে একবার দেখা করা উচিত। উনি হয়তো তোর কাজের ব্যবস্থা করে দিতে পারবেন। ঠিক আছে, আমি কালই তাহলে মুরল মশাইয়ের সঙ্গে দেখা করব। তারপর বলো তো, তোর ক্ষেতের ফসল কেমন হচ্ছে? এতদিন তো ভালোই চলছিল, কিন্তু মনে হয় না আর ভালো হবে। কেন রমেশ, এমন কেন বলছিস? কি হয়েছে? কালকে মোড়ল মশাই বলছিলেন তিনি শহরের আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন যে এবার আমাদের গ্রামে অনেক বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আমরা সবাই খুব চিন্তায় আছি। যদি বেশি ঝড় বৃষ্টি হয় তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে। বৃষ্টি তো প্রতি বছরই হয়, কখনো কম কখনো বেশি। এতে এত চিন্তার কি আছে? আমি বলছি সুরেশ, কি হয়েছে? আসলে চিন্তা বৃষ্টি নিয়ে নয়, বাদলপুর গ্রামের বাঁধ নিয়ে। গ্রামের বাঁধে ফাটল ধরেছে। আগের বারের বৃষ্টিতেই ফাটল হয়েছিল, এবার সেটা আরও বেড়ে গেছে। তাই নাকি? কিন্তু বাঁধ ঠিক করানোর কাজ তো মোড়ল মশাইয়ের। তোমাদের সবার ওনার সঙ্গে কথা বলা উচিত। ওটাই তো সমস্যা। কেন, কি সমস্যা? আমরা কাল কয়েকজন মিলে মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিলাম। আসলে মোড়ল মশাই, গ্রামের বাঁধে ফাটল ধরেছে। হ্যাঁ, তো আমি কি করব? আপনি তো বলেছিলেন এই বছর বর্ষার আগে বাঁধ ঠিক করিয়ে দেবেন। আপনি বলেছিলেন, মনে করুন। কি বলছিস? আমি এমন কবে বললাম? আপনি বলেছিলেন, মনে করুন। চুপ কর। বাঁধ ঠিক করাতে কত টাকা লাগে জানিস? আমার কাছে কি টাকার কাজ আছে? এমনিতেই বৃষ্টির জন্য আমার সব কাজ বন্ধ হয়ে আছে। আমি বাঁধ মেরামত করাতে পারবো না। এই জন্যই সবাই খুব চিন্তায় আছি। কিন্তু মোড়ল মশাই কথা দিয়ে এভাবে কথা ঘুরিয়ে দিলেন। এবার কি হবে? আর কি হবে, সবই ভগবানের ইচ্ছা। তোমরা চিন্তা করো না, ভগবান সব ভালো করবেন। এভাবেই সবাই গল্প করতে থাকে। আচ্ছা সবাই, আমি আসি তাহলে। এই বলে সুরেশ সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে মীরাকে সব কথা খুলে বলে। জানো মীরা, মোড়ল মশাই আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জেনেছেন যে এবার গ্রামে অনেক বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। সবাই এই নিয়ে খুব চিন্তায় আছে, কারণ গ্রামের বাঁধেও ফাটল ধরেছে। হ্যাঁ, তো বাঁধ ঠিক করা কাজ তো মোড়ল মশাইয়ের। গ্রামের সবাই মিলে মোড়লকে বলে বাঁধটা ঠিক করাতে পারলো না।
গ্রামের সবাই মোড়ল মশাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু তিনি বাঁধ ঠিক করাতে রাজি হননি। যদি এই বৃষ্টি না কমে তাহলে গ্রামে বন্যা হয়ে যাবে। এরকম হলে তো সবার ক্ষেতের ফসল সব নষ্ট হয়ে যাবে। এবার কি হবে? এবার তো যা হওয়ার হবে। তুমি কাজ খুঁজতে গিয়েছিলে, কাজ পেয়েছো? হ্যাঁ, রমেশ বলেছিল কাজের জন্য মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলতে। কালকে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। এভাবেই কথা বলতে বলতে রাত হয়ে যায়। সুরেশ আর মীরা ঘুমিয়ে পড়ে। সারা রাত ধরে একটানা বৃষ্টি হতে থাকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুরেশ দেখে বৃষ্টি এখনো থামেনি। বৃষ্টি তো এখনো থামেনি, তার মানে মোড়ল মশাই যা শুনেছিলেন সেটাই সত্যি। আরে মীরা, বৃষ্টি এখনো থামেনি, আমি বাইরে যাচ্ছি, দেখি কোনো কাজ খুঁজে পাই কিনা, আর মোড়ল মশাইয়ের সঙ্গেও কাজের জন্য দেখা করে আসি। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, সাবধানে যেও। বৃষ্টির মধ্যেই সুরেশ কাজের খোঁজে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে যেতে যেতে সে রতনের চায়ের দোকানে দেখে সবাই দাঁড়িয়ে বৃষ্টি নিয়ে আলোচনা করছে। সুরেশও তাদের সঙ্গে গিয়ে দাঁড়ায়। আরে ভাই, সবার কি খবর? বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। হ্যাঁ, মনে হয় না বৃষ্টি কমবে। সবাই খুব চিন্তায় আছি। কেউ বাঁধের ব্যাপারে কোনো খবর নিয়েছে? ফাটল কি আরও বেড়েছে? আজ সকালে দুজন গিয়েছিল বাঁধের অবস্থা দেখতে। এখন পর্যন্ত সব ঠিকই আছে, কিন্তু জানি না আর কতক্ষণ ঠিক থাকবে। বাঁধ ভেঙে গেলে তো বন্যা হয়ে যাবে, তখন কি হবে সেটাই ভাবছি। হ্যাঁ, কি হবে সেটা উপরওয়ালাই জানেন। আচ্ছা ভাই, আমি তাহলে যাই। মোড়ল মশাইয়ের কাছে কাজের জন্য যেতে হবে, দেখি কোনো কাজ পাই কিনা, না হলে এই বৃষ্টিতে না খেয়ে মরতে হবে। এই বলে সুরেশ সেখান থেকে মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে আরে সুরেশ, এসো এসো, গ্রামে কবে ফিরলে? এই তো মোড়ল মশাই, কালকেই ফিরেছি। তারপর বলো, এখানে কেন আসা হলো? মোড়ল মশাই, আমি কাজ খুঁজছিলাম। কালকে গ্রামের সবার কাছ থেকে জানতে পারলাম এই বৃষ্টির সময় একমাত্র আপনার কাছেই কাজ পাওয়া যেতে পারে। আরে সুরেশ, এই বৃষ্টিতে সবার মতো আমার কাজেরও খুব খারাপ অবস্থা। তোমাকে দেওয়ার মতো কোনো কাজ আমার কাছে নেই। এমন করে বলবেন না মোড়ল মশাই, আপনি আমার শেষ ভরসা। আপনার তো এত বড় ব্যবসা, আমাকে ছোটোখাটো কোনো কাজ হলেও দিন। আমার কাছে কোনো কাজ নেই, তুমি এখন যাও। সুরেশ অনেক অনুরোধ করার পরেও মোড়ল তাকে কোনো কাজ দিলেন না। মন খারাপ করে সে সেখান থেকে ফিরে আসে। আরে সুরেশ, কি হয়েছে? তোকে খুব মন খারাপ লাগছে, কাজ পেলিলি না? হ্যাঁ রমেশ, কাজের খোঁজে মোড়ল মশাইয়ের বাড়ি গিয়েছিলাম, ওনার কাছেও কোনো কাজ পেলাম না। বললেন বৃষ্টির জন্য ওনারও কাজ ভালো চলছে না। আরে সুরেশ, বৃষ্টির জন্য সবারই একই চিন্তা। যদি বন্যা হয় তাহলে আমাদের সবার ফসল আর বাড়িঘর দুটোই নষ্ট হয়ে যাবে। জানি না কি করব আমরা। এবারের বৃষ্টি সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। ঠিক তখনই সেখানে একজন লোক দৌড়ে এসে পৌঁছালে। আরে রামু কাকা, গ্রামের বাঁধ প্রায় ভেঙে যাচ্ছে, জল ঢুকতে শুরু করেছে, এখন কি হবে? যেটার ভয় ছিল সেটাই হলো। চলো চলো সবাই জঙ্গলের দিকে চলে যাই। জলে জলে ডুবে মরার চেয়ে জঙ্গলে থাকাই ভালো। সুরেশ তার স্ত্রী মীরাকে নিয়ে আসার জন্য তাড়াতাড়ি বাড়ির দিকে ছুটে যায়। আরে মীরা, চলো, আমাদের এখনই যেতে হবে। গ্রামের বাঁধ ভেঙে যাচ্ছে, গ্রামে জল ঢুকছে। কি বলছো? হায় ওপরওয়ালা, এ কি হলো? কিন্তু এখন আমরা কোথায় যাব? সবাই জঙ্গলের দিকে যাচ্ছে, আমাদেরও জঙ্গলে যেতে হবে। সুরেশ আর মীরাও জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ধীরে ধীরে গ্রামের রাস্তায় জল জমতে শুরু করে। সবাই যখন জঙ্গলে পৌঁছে যায় তখন পুরো গ্রাম জলে ভরে যায়। চারদিকে বন্যা, মানুষের বাড়িঘর, ক্ষেত খামার সব জলের নিচে তলিয়ে যায়। এদিকে মোড়ল মশাই নিজের পাকা বাড়িতে নিশ্চিন্তে বসেছিলেন। এই বৃষ্টি আমার কিছুই করতে পারবে না। আমার পাকা বাড়ি, এতটুকু বৃষ্টিতে আমার বাড়ির কিছু হবে না। কিন্তু বৃষ্টি এত জোরে হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই মোড়লের বাড়িতেও জল ঢুকতে শুরু করলো। আরে এ কি, আমার বাড়িতেও জল ঢুকে যাচ্ছে। এবার আমি কি করব? আমার বাড়ির কি হবে?
আমার সব জিনিসপত্রের কি হবে? আমার খুব বড় ভুল হয়েছে। সময় মতো বাঁধটা ঠিক করানো উচিত ছিল, তাহলে আজ এই দিন দেখতে হতো না। আমি অনেক বড় ভুল করেছি। গ্রামের সবার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এই কথা ভাবতে ভাবতেই মোড়লও জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেন। যেতে যেতে তিনি দেখেন পুরো গ্রাম বন্যার জলে ডুবে গেছে। অবশেষে তিনি জঙ্গলে পৌঁছে দেখেন গ্রামের সবাই গাছের নিচে আশ্রয় নিয়ে আছে। আমাকে ক্ষমা করে দাও সবাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, বৃষ্টি কমলেই গ্রামের বাঁধ ঠিক করিয়ে দেব। আর যাদের ফসল নষ্ট হয়ে গেছে, নতুন করে বীজ কেনার জন্য তাদের সবাইকে আমি টাকা দেব। মোড়ল সত্যি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। ঠিক আছে মোড়ল মশাই, আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক বড় কথা। আপনিও আমাদের সঙ্গে এখানেই থাকুন। 2 দিন পর বৃষ্টি কমে যায়। সবাই আবার গ্রামে ফিরে আসে। মোড়ল নিজের কথা রাখেন। তিনি গ্রামের বাঁধ মেরামত করান। যাদের ফসল নষ্ট হয়ে গিয়েছিল তাদের নতুন বীজ কেনার জন্য টাকা দেন। এরপর আবার নতুন করে চাষ শুরু হয়। ধীরে ধীরে বাদে বাদলপুর গ্রাম আগের মতো সুন্দর হয়ে ওঠে। গ্রামের মানুষও বুঝতে পারে সময় মতো সঠিক সিদ্ধান্ত না নিলে বড় বিপদ নেমে আসতে পারে। এই গল্প থেকে আমরা শিখতে পারি, দায়িত্ব এড়িয়ে গেলে তার ফল একদিন সবাইকে ভোগ করতে হয়। আর নিজের ভুল স্বীকার করে তা সংশোধন করার মধ্যেই একজন মানুষের প্রকৃত মহত্ব লুকিয়ে থাকে।